হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সুদেশনা ম্যাম। আজকে তাহলে আমরা এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টের ওপর আরো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট থেকে এমসিকিউ আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথ। অলরেডি তোমরা দেখবে যে ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে যে হেলথ অ্যাপটিটিউডের সিলেবাস প্রকাশ দিয়েছে, সেখানে যে তোমাদের যা যা টপিক গুলো আছে তার মধ্যে থেকে বেশিরভাগ টপিক আমরা অলরেডি কিন্তু এমসিকিউ ক্লাসের মাধ্যমে আলোচনা করেছি। তাই যারা এখনো পর্যন্ত এই ক্লাসগুলো করনি, ইমিউনাইজেশন থেকে শুরু করে দেখবে বিভিন্ন হেলথ ডিপার্টমেন্টের ক্লাস করানো আছে, ন্যাশনাল হেলথ প্রোগ্রাম যেটা তোমাদের একটা পুরো চ্যাপ্টার দিয়েছে, সেখান থেকে আমরা কিন্তু ইম্পর্টেন্ট ক্লাসগুলো করে নিয়েছি। তারপরে আজকে আমরা যে ক্লাসটা করছি সেটা আরো একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যেটা তোমাদের বেশিরভাগ সবার অজানা একটা টপিক, মেন্টাল হেলথ রিলেটেড, যেখানের মধ্যে পার্টিকুলার টপিক ইনক্লুড করে দিয়েছে কি কি সাইকোলজিক্যাল ওয়েলবিং এবং স্ট্রেস ম্যানেজমেন্ট। এই রিলেটেড এমসিকিউ গুলো তাহলে আজকের ক্লাসে আমরা করব। আর তা বাদ দিয়েও যে যে টপিক গুলো আমাদের থাকছে, দেখবে প্রফেশনাল এথিক্স থেকে কিছুটা পার্ট আছে, তোমাদের জেনারেল অ্যানাটমি ফিজিওলজির পার্ট আছে। প্রত্যেকটাই আমরা কিন্তু এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে আলোচনা করব। তাই এই প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা ইউটিউবে যে এমসিকিউ প্র্যাকটিস ক্লাসগুলো পাচ্ছ, সবাই প্রত্যেকে মন দিয়ে করো এবং পিডিএফ গুলো পাওয়ার পরে আবার ভালোভাবে প্রত্যেকটা কোশ্চেন যেগুলো ক্লাসে করানো হচ্ছে রিভাইজ করো। এক্সাম পারপাসে কিন্তু এগুলো খুবই হেল্পফুল হবে। চলো তাহলে আমরা প্রথম কোশ্চেন দেখে নিই কি বলছে, যে মেন্টাল হেলথ রেফার্স টু। তাহলে আমরা বেশিরভাগ কি নিয়ে পড়ি? আমাদের ফিজিক্যাল হেলথ বা শারীরিক স্বাস্থ্য নিয়ে পড়ি। সমস্ত কিছু ধরনের দেখবে নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমরা বেশি পড়াশোনা করি, সেগুলো কি পুরোটাই আমাদের ফিজিক্যাল হেলথ বা শারীরিক স্বাস্থ্যকে ইন্ডিকেট করে, তাই না? তাহলে এখানে আমাদের কি বলছে, যে ফিজিক্যাল হেলথের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের যেটা পার্ট, সেটা হচ্ছে কি মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ, যেটাকে নিয়ে অনেক কম আলোচনা করা হয়। যে কেউ একজন মানসিক ভাবে তার কোনো সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি কোনো একজন ডাক্তারের কাছে যাওয়া এখনো পর্যন্ত কিন্তু সেটা এতটা ভালোভাবে আমাদের সোসাইটিতে অ্যাকসেপ্টেড হয়নি। আস্তে আস্তে এটা ট্রেন্ড আসছে যে মানসিক অসুস্থতার জন্য মানুষ যা এখন ডাক্তারের কাছে ইমিডিয়েট যাচ্ছে দেখাতে, কিন্তু এটা আরো বেশি আমাদের কি দরকার, যে জেনারেল অ্যাওয়ারনেস মানসিক স্বাস্থ্য সম্পর্কে আরো বেশি জরুরি, তাই না? তাহলে মানসিক স্বাস্থ্য বলতে আমরা কি বোঝাচ্ছি? মানসিক স্বাস্থ্য বোঝাতে বলতে কি বোঝায়, যে একজন ব্যক্তি কত ভালোভাবে তার যে সিচুয়েশনের সাথে, মানে কি আমরা জানি যে ডেইলি লাইফে বিভিন্ন ধরনের স্ট্রেসফুল সিচুয়েশন আসে, তাহলে সেই স্ট্রেস ফ্যাক্টর গুলোর সাথে কে কত ভালোভাবে সে মানিয়ে নিতে পারছে, কত ভালোভাবে সে সোসাইটিতে পারিপার্শ্বিক পরিবেশের সাথে কত ভালোভাবে সে অ্যাডাপ্ট করে নিতে পারছে। তার সাথে সাথে হচ্ছে কি, সে কত ভালোভাবে তার কাজের জায়গাতে, তার পড়াশোনার জায়গাতে হোক, সে কত ভালোভাবে সেখানে করতে পারছে। মানে কি, তার যে ওয়ার্ক বা অ্যাক্টিভিটি সেটা ভালো হবে কখনই, সে কাজে মনোযোগ দিতে পারবে তার যদি মানসিক স্বাস্থ্য ভালো থাকে। তাহলে এই মানসিক স্বাস্থ্য বলতে আমরা সামগ্রিকভাবে কি বোঝায়, যে মানসিক এবং আবেগগত সুস্থতা, মানে আমাদের যে ইমোশনাল হেলথ এবং মেন্টাল হেলথ পুরোটাকে একসাথে আমরা বলছি কি ইমোশনাল এবং সাইকোলজিক্যাল ওয়েলবিং, একসাথে বলছি কি আমরা মেন্টাল হেলথ। তাহলে আবেগগত সুস্থতা মানে কি, আমাদের যে ফিলিংস বিহেভিয়ার সমস্ত কিছুটাই কন্ট্রোল হচ্ছে কিসের মাধ্যমে? মানসিক স্বাস্থ্যের মাধ্যমে। মানে কি, একজন আরেকজনের সাথে কেমন ভাবে বিহেভিয়ার করছে, কেমন ভাবে সে এক্সপ্রেশন করছে, কোন সিচুয়েশনে কেমন ভাবে সে বিহেভ করছে, সমস্তটা কার উপর নির্ভর করছে? যে সেই পার্সনটার মানসিক স্বাস্থ্যের উপর নির্ভর করছে। একজন ব্যক্তি যদি সে মানসিক ভাবে সুস্থ হয়, তাহলে সে কি করবে? তার বিহেভিয়ার, তার সমস্ত কিছু, তার ফিলিং, সমস্ত কিছু যে ফিলিংসটা এক্সপ্রেস করছে সেখানে প্রকাশ পাবে। সমস্ত কিছুটা সে যে আরেকজনের সাথে কত ভালোভাবে বিহেভ করছে, সেটা কাকে ডিনোট করে? তার যে মানসিক স্বাস্থ্যকে কিন্তু ইনডিরেক্টলি সেটাকে ডিনোট করছে। তাহলে মানসিক স্বাস্থ্য মানে কি কি মনে রাখবে? সাইকোলজিক্যাল ওয়েলবিং এর সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে ইমোশনাল হেলথটাও কিন্তু এটার সাথে ইনক্লুড হবে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন কি বলছে, যে হুইচ নিউরোট্রান্সমিটার ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ হ্যাপিনেস। তাহলে আমাদের যে মানসিক স্বাস্থ্য আমরা বলছি কি, তার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি হ্যাপিনেস, মানে কে কতটা হ্যাপি থাকছে। তাহলে সেটা কিসের সাথে? যে নিউরোট্রান্সমিটার, আমরা বিভিন্ন নিউরোট্রান্সমিটার পড়েছি, অ্যাসিটাইলকোলিন, গাবা, ডোপামিন, সেরোটোনিন। এই নিউরোট্রান্সমিটার গুলো মেনলি আমরা জানি কি আমাদের যে নার্ভ ইম্পালসকে ট্রান্সমিশনের জন্য লাগে। তার সাথে সাথে তার আরো কিন্তু অনেকগুলো কাজ আছে,
সেম ভাবে এই যে হ্যাপিনেসের সঙ্গে রিলেটেড যে নিউরোট্রান্সমিটারটা, তার নাম কি মনে রাখবে? ডোপামিন। ওই জন্য কি বলা হয়, দেখবে কমনলি শুনে থাকবে যে ডোপামিন লেভেল যার বডিতে যত বেশি, ডোপামিন বুস্ট করা হয়। তাহলে ডোপামিন বুস্ট আপ হলে তখন কি হচ্ছে, ডোপামিন লেভেল যার যত বেশি বডিতে, তার হচ্ছে কি হ্যাপিনেস তত বেশি হবে। ডোপামিন লেভেল যদি বডিতে কম হয়, তখন তার মধ্যে যে ডিপ্রেশন, স্যাডনেস, এই সমস্ত সিমটমস গুলো আমরা দেখতে পাবো ডোপামিনের জন্য। তাহলে তোমাদের জন্য একটা কোশ্চেন বলছি, বলো তো, যে এই যে হ্যাপিনেসের সাথে রিলেটেড তো আমরা নিউরোট্রান্সমিটার পড়লাম, হ্যাপিনেসের সাথে রিলেটেড একটা হরমোনের নাম বলো তো দেখি কমেন্ট সেকশনে, যে কোন হরমোন আমাদের বডিতে হ্যাপিনেসের জন্য দায়ী। কি হবে বলো তো, কি হবে? হ্যাপিনেসের জন্য দায়ী হরমোনের নাম কি? হ্যাপিনেসের জন্য দায়ী বা আমাদের যে মানসিক স্বাস্থ্য যার যত ভালো থাকবে কোন হরমোনের জন্য? একটা বলা হয় কি, নাম মনে রাখবে, এন্ডরফিনস। এন্ডরফিনস, এই এন্ডরফিনস লেভেল যার বডিতে যত বেশি হরমোনটা, তার হচ্ছে কি এই যে হ্যাপিনেস লেভেল বেশি থাকবে। তাহলে হরমোনের নাম কি মনে রাখবে? এন্ডরফিন। তার সাথে সাথে আরেকটাও বলা হয় কি, অক্সিটোসিন। এই অক্সিটোসিনটা আবার শুনে থাকবে হয়তো, কি একে কি বলা হয়? লাভ হরমোন। এই দুটো হরমোন অক্সিটোসিন এবং এন্ডরফিন বডিতে যখন বেশি থাকছে, তখন সেটা কার সাথে রিলেটেড হবে? হ্যাপিনেসের সাথে রিলেটেড। আর কি মনে রাখবে? নিউরোট্রান্সমিটারটার নাম কি? ডোপামিন। ক্লিয়ার? এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো পরের কোশ্চেন কি বলছে, স্ট্রেস ক্যান এফেক্ট। এই যে স্ট্রেসের কথা বলছি, তাহলে স্ট্রেস যেগুলোকে আমরা বলা হয় কি, স্ট্রেসার। মানে কি, যারা স্ট্রেস তৈরি করতে পারে তাদেরকে আমরা বলবো কি, স্ট্রেসার। তাহলে হতে পারে কি, কারোর ডেইলি লাইফে যে চাকরি করছে তার কাজের জায়গায় কোনো চাপ হতে পারে, কাজের প্রেসার হতে পারে, তারপর হচ্ছে কি পড়াশোনার চাপ হতে পারে, যারা ড্রপ দিচ্ছ, ড্রপ ইয়ারে তাদের মধ্যে কি অনেক বেশি মেন্টাল স্ট্রেস থাকে যে এবছর তাকে পেতেই হবে, 1 বছর 2 বছর অলরেডি তার লস হয়ে গেছে। তাহলে বিভিন্ন ধরনের চাপ, কারোর আর্থিক সমস্যা হতে পারে, কারোর কোনো ফ্যামিলিতে কোনো সমস্যা হতে পারে। তাহলে এই সমস্ত কিছু স্ট্রেসার্স গুলো আমাদের কি করতে পারে, শুধু কি মনে হয় যে শুধুমাত্র আমাদের মানসিক হেলথটাকে এফেক্ট করছে, না শুধুমাত্র আমাদের শারীরিক হেলথকে এফেক্ট করছে? কি মনে হয় তোমাদের, বলো? স্ট্রেস বা এই ধরনের স্ট্রেসার্স গুলো কি করতে পারে, আমাদের যেমন মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যকে এফেক্ট করবে, তার সাথে সাথে মনে রাখবে দীর্ঘদিন ধরে কেউ যদি স্ট্রেসের মধ্যে থাকে, প্রথম প্রাথমিক কি হবে, মেন্টাল হেলথকে এফেক্ট করে, তারপরে আস্তে আস্তে আমাদের ফিজিক্যাল হেলথের উপরও তার প্রভাব পড়বে। তাহলে মেন্টাল হেলথে কি হবে, যে দীর্ঘদিন ধরে কেউ যদি স্ট্রেসের মধ্যে থাকে, তার মধ্যে কি তৈরি হচ্ছে, অ্যাংজাইটি ডিসঅর্ডার তৈরি হয়। এই নামটা শুনে থাকবে, যে চিন্তা যে বা যেগুলোকে আমরা বলি কি, অনেক দিন ধরে কেউ যদি এরকম স্ট্রেসফুল লাইফ লিড করে, তার মধ্যে চিন্তা তৈরি হচ্ছে, বা যেটাকে আমরা ইংলিশে এই টার্মটা অ্যাংজাইটিটাই কমনলি শুনে থাকবে, যে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলা হয়, বা চিন্তার জন্য যে মানসিক ভাবে এফেক্ট করছে তাকে আমরা বলছি কি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই ধরনের মানসিক যে স্বাস্থ্যের কন্ডিশন গুলো দেখতে পাবো। তার সাথে সাথে আমরা যদি বলি আমাদের শারীরিক স্বাস্থ্যে কি কি প্রভাব পড়তে পারে, দেখবে খুব কমন হেডেক হচ্ছে, কারোর মধ্যে ক্লান্তি ভাব দেখা যেতে পারে, ফ্যাটিক, এই কমন এই সিমটমস গুলো কিন্তু আমরা স্ট্রেসের জন্য পাই। কেউ দেখবে যে অনেক 14 ঘন্টা 15 ঘন্টা পড়াশোনা করছে, বা 12-14 ঘন্টা কোথাও কাজ করছে, তার মধ্যে কি এই রকম ভাবে কন্টিনিউ যদি চলতে থাকে, তার মধ্যে কি থাকছে, স্ট্রেস তৈরি হয়। সেই স্ট্রেস গুলো আমাদের ফিজিক্যাল হেলথ, এসে সবসময় বলবে কি মাথা ধরে আছে, তার কাজ করতে ভাল লাগছে না, ক্লান্তি ভাব দেখা যাবে। তাহলে কি হচ্ছে, স্ট্রেস মনে রাখবে সবসময় আমাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটোকেই এফেক্ট করতে পারে। তার জন্য হচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের ডেইলি লাইফে সবার ক্ষেত্রে কি বলছি, কম বেশি স্ট্রেস সবারই থাকবে। সে একজন পড়াশোনার মধ্যে আছে, কাজের মধ্যে আছে, সে হাউস ওয়াইফ হতে পারে, যে কোনো সিচুয়েশনে ডেইলি লাইফ স্ট্রেসার্স থাকবে। কিন্তু সেই সিচুয়েশন গুলোর সাথে মানিয়ে নেওয়ার জন্য, অ্যাডাপ্ট করার জন্য কি করতে হবে, আমাদের বিভিন্ন যে স্ট্রেস ম্যানেজমেন্টের মেথডস গুলোকে কাজে লাগাতে হবে। চলো তাহলে পরের কোশ্চেন কি বলছে, which of the following is a healthy coping mechanism। তাহলে কোপিং মেকানিজম মানে আর কিছুই না, এবিলিটি টু কোপ। এবিলিটি টু কোপ মানে কি, কে কত ভালোভাবে মানিয়ে নিতে পারবে ওই সিচুয়েশনের সাথে। তাহলে সেই অ্যাডভার্স বা স্ট্রেসফুল সিচুয়েশনে মানিয়ে নেওয়ার
যে সক্ষমতা তাকে আমরা বলছি কি কোপিং। তাহলে এই কোপিং মেকানিজম আবার কিছু আছে হেলদি কোপিং মেকানিজম, মানে তার মধ্যে আমাদের হেলদি কোপিং মেকানিজম কেউ যদি অ্যাডাপ্ট করে তাহলে তার বডিতে কোনো মানসিক স্বাস্থ্য বলি আমরা, শারীরিক স্বাস্থ্য কোনো কিছু এফেক্ট হচ্ছে না, বরং হচ্ছে কি আমাদের শারীরিক স্বাস্থ্যতে উন্নতি করছে, তাকে আমরা বলবো কি হেলদি কোপিং মেকানিজম। তাহলে হেলদি কোপিং মেকানিজমের মধ্যে কি কি আসবে? যোগা, মেডিটেশন, যোগা মেডিটেশন, তারপরে হচ্ছে কি ডিপ ব্রিদিং এক্সারসাইজ, এই সমস্তগুলো আসবে এর মধ্যে। ডিপ ব্রিদিং মানে কি, যে জোরে শ্বাস নিচ্ছে দিয়ে কিছুক্ষণ হোল্ড করে রেখে তারপরে সে নিঃশ্বাস ত্যাগ করবে, তাহলে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করা, কিছু লাইট হচ্ছে আমাদের যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, তারপর হচ্ছে কি ধরলাম আধ ঘন্টার জন্য কেউ সকালবেলা বা সন্ধ্যেবেলা এক্সারসাইজ করছে, হাঁটা চলা করছে, এই সমস্তগুলো কিন্তু আমাদের স্ট্রেসটাকে অনেকটা পরিমাণে রিডিউস করে। তারপর হচ্ছে কি মিউজিক, লাইট মিউজিক গুলো কানের মধ্যে শুনছে, এই সমস্তগুলো কি করে আমাদের মেন্টাল রিল্যাক্সেশন করে, এবং এগুলো হেলদি কোপিং মেকানিজম। যে যত ভালোভাবে হেলদি ওয়েতে কোপ করতে পারবে সেটাই আমাদের বেটার। কিন্তু আনহেলদি কোপিং মেকানিজম মানে কোনো কেউ হচ্ছে কি যে বেকারত্ব, কেউ চাকরি পাচ্ছে না বা কেউ কোনো একটা পরীক্ষায় দীর্ঘদিন ধরে পাস করতে পারছে না, তখন তার মধ্যে যে স্ট্রেস তৈরি হচ্ছে, তখন কি করছে সে কোনো ধরনের অ্যালকোহল বা বিভিন্ন ধরনের ড্রাগ, এগুলো কি করছে অ্যাবিউজ, ড্রাগ গুলো ইউজ করছে। তখন কি হচ্ছে মাদকাসক্তি, এগুলো কিন্তু আমাদের আনহেলদি কোপিং মেকানিজম। আর হেলদি কোপিং মেকানিজম মানে আমরা কি বললাম, যে আমাদের মানসিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্যতে কোনো কিছুতে এফেক্ট করবে না। এইগুলো যদি আমরা করি কি আমাদের মেন্টাল রিল্যাক্সেশন হচ্ছে, বরং এক্সারসাইজ করলে হচ্ছে কি আমাদের বডিতে ইমপ্রুভ হচ্ছে, আমাদের শারীরিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কিন্তু অ্যালকোহল বা বিভিন্ন ধরনের ড্রাগ গুলো কেউ যদি নিতে থাকে, সেগুলো হচ্ছে কি বডিতে ইল এফেক্ট করছে আনহেলদি ওয়েতে। আনহেলদি কোপিং মেকানিজমের মধ্যে পড়বে কি সাবস্টেন্স অ্যাবিউজ। তাহলে আমাদের কি বলেছে হেলদি কোপিং মেকানিজম কোনটা, তাহলে কি হবে মেডিটেশনই হবে আমাদের হেলদি কোপিং মেকানিজম। ক্লিয়ার? এই জায়গাগুলো মনে রাখবে। তাহলে হেলদি কোপিং মেকানিজমের মধ্যে এই জায়গাগুলো যাই বলুক, এক্সারসাইজ বলুক, লাইট মিউজিক বলুক, বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন টেকনিক বলুক, এগুলো হবে আমাদের হেলদি কোপিং মেকানিজম। আর এই ধরনের যেগুলো আনহেলদি কোপিং মেকানিজমের মধ্যে কি কি পড়বো, অ্যালকোহল অ্যাবিউজ হতে পারে, ড্রাগ অ্যাবিউজ হতে পারে, বিভিন্ন ধরনের সোশ্যাল আইসোলেশন, মানে পুরোপুরি ভাবে সে মানে বাড়ির চারপাশে যারা আছে ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, সবার সাথে কথা বলা, মানে কথা বললে অনেক সময় দেখবে কি যে স্ট্রেস গুলো অনেকটা রিডিউস হয়। কেউ যদি কারোর সাথে তার যে ফিলিংস গুলোকে শেয়ার করতে পারে, তখন কি আমরা দেখি যে আমাদের মানসিক চাপটা অনেকটা পরিমাণে কম হয়। কিন্তু কেউ যদি সোশ্যালি আইসোলেট করে নেয়, কাউকে কোনো কিছু বলছেই না, পুরোপুরি ভাবে আইসোলেটেড হয়ে যায়, তখন সেটাও হচ্ছে কি আমাদের আনহেলদি কোপিং মেকানিজমের মধ্যেই আসবে। ক্লিয়ার? চলো পরে কি বলছে, যে অ্যাংজাইটি ডিসঅর্ডার ইজ ক্যারেক্টারাইজড বাই, তাহলে অ্যাংজাইটি ডিসঅর্ডার কখন হবে, আমরা বললাম কি দীর্ঘদিন ধরে কেউ যদি অনেক চিন্তা করতে থাকে, এক্সেসিভ ওরির মধ্যে যখন থাকবে, তখন আমরা তাকে বলবো কি অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে অ্যাংজাইটি ডিসঅর্ডার কিন্তু একদিন দুদিনে হবে না, এটা হচ্ছে কি লং টার্মে, সবসময় মনে রাখবে কি লং টার্মে কাজ করবে। তাহলে লং টার্মে এক্সেসিভ ফিয়ার এবং ওরি, দীর্ঘদিন ধরে কোনো কারণে সে চিন্তা করছে, অতিরিক্ত চিন্তা করছে, তখন তাকে আমরা বলবো, তার যে মেন্টাল হেলথ কন্ডিশনটা, তাকে আমরা বলছি কি অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে এটা মনে রাখবে কি একটা লং টার্ম কন্ডিশন। তখন কি অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে তাকে সাইকিয়াট্রিস্ট ডক্টরের কাছে যেতে হয়, বিভিন্ন ধরনের অ্যান্টি অ্যাংজাইটি মেডিকেশন নিতে হয়। এটা কিন্তু একটা সাইকিয়াট্রিক কন্ডিশন বা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বলতে পারো। তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টি অ্যাংজাইটি মেডিকেশন নিতে হবে, তবেই সেই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে পারবে। তাহলে একে কি এর ক্যারেক্টারিস্টিক্স বা সাইন সিমটমস কি কি দেখতে পাবো, সে অতিরিক্ত চিন্তা করবে, এবং যে ওই চিন্তাটার জন্য তার কি হচ্ছে, তার মধ্যে এক্সেসিভ ফিয়ার কাজ করবে, অতিরিক্ত ভয় এবং উদ্বেগ, তাকেই আমরা কি বলবো অ্যাংজাইটি ডিসঅর্ডার। নেক্সট বলো, যে হুইচ হরমোন ইনক্রিজেস দ্য স্ট্রেস, মানে স্ট্রেসের সিচুয়েশনে কোন হরমোনটা বেশি পরিমাণে বাড়বে, যে হরমোনটাকে আমরা বলি কি স্ট্রেস হরমোন। তাহলে স্ট্রেস হরমোন কাকে বলা হয়, এটা সবার পারা উচিত। আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় হরমোন, যেটা আমাদের বডিতে এই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশনে এই হরমোনটার লেভেলটা বেড়ে যাবে। কোন হরমোন? কর্টিজল হরমোন। তাহলে কর্টিজল হরমোনকে কি বলা হয়, স্ট্রেস হরমোন। আর এটা কোথা থেকে রিলিজ হয়, আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে খরিত হয়।
তার সাথে সাথে কি মনে রাখবে আরেকটা বলো তো দেখি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে ক্ষরণ হয় আরেকটা, যেগুলো হচ্ছে কি আমাদের আপদকালীন হরমোন, মানে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সের টাইমে যেটা হয় সেই হরমোনটার নাম দেখি, কমেন্ট সেকশনে তোমরা জানাও। আপদকালীন হরমোন মানে একটা কোনো এমার্জেন্সি সিচুয়েশনে কোন হরমোনটা রিলিজ হবে বডিতে বেশি পরিমাণে, যাকে আমরা বলি কি ফ্লাইট অর ফাইট রেসপন্সের টাইমে যেটা তৈরি হয়, বা আপদকালীন হরমোন, এমার্জেন্সি হরমোন, তাকে কি বলা হয়? সেই হরমোনটা কি হবে? এপিনেফ্রিন, বা তাকে বলা হয় কি অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন বা তারই আরেকটা নাম হচ্ছে কি এপিনেফ্রিন। ক্লিয়ার? এই হরমোনগুলো কিন্তু মনে রাখবে। চলো পরের কোশ্চেন কি বলছে, ডিপ্রেশন কমনলি কজেস, এই যে মানসিক অবসাদ বা বিষণ্ণতা কখন তৈরি হচ্ছে, বা এর থেকে আমাদের কি তৈরি, মানে মানসিক বিষণ্ণতার জন্য তার বডিতে এফেক্টস কি হচ্ছে। তাহলে আমরা দেখবে অনেকেই প্রায়ই বলে থাকে যে একদিন দুদিন তার মন খারাপ, কোনো কিছুতে কাজ করতে ভাল লাগছে না, পড়াশোনা করতে ভাল লাগছে না, বলে আমি ডিপ্রেশনে চলে গেছি। কিন্তু এই টার্মটা ডিপ্রেশন কিন্তু সেটা নয়। ডিপ্রেশন হচ্ছে কি একটা লং টার্ম পারসিস্টেন্ট কন্ডিশন। ডিপ্রেশন তখনই বলা হবে মিনিমাম 2 উইকস হতে হবে, মিনিমাম 2 উইকস, বা অনেক সময় দেখবে বলা হয় 2 to 4 উইকস, মানে 2 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত কারোর যদি এরকম মানসিক অবসাদে ভোগে, তখনই আমরা তাকে টার্মটাকে বলবো, সেই মানসিক অবস্থাটাকে বলবো ডিপ্রেশন। একদিন দুদিন কারোর মন ভালো নেই, কারোর হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে, কারো কোনো কিছু পড়াশোনা করতে ভালো লাগছে না, সেটা কিন্তু ডিপ্রেশন নয়। তাহলে ডিপ্রেশন একটা মেন্টাল হেলথ কন্ডিশন কখন বলবো? দীর্ঘদিন ধরে 2 থেকে 4 সপ্তাহ এরকম যদি পারসিস্টেন্ট থাকে, স্যাডনেসটা দীর্ঘস্থায়ী ধরে, তার এই যে দুঃখ বা মানসিক অবসাদটা যদি দীর্ঘদিন থাকে, তাহলেই আমরা তাকে কি বলবো? ডিপ্রেশন। তার সাথে সাথে কি মনে রাখবে যে ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা কি কি সাইন সিমটমস দেখবো, কি কি সাইন সিমটমস দেখে আমরা বুঝতে পারবো যে কেউ একজন মানসিক বিষণ্ণতার মধ্যে আছে। কি হতে পারে? হোপলেসনেস, মানে কি তার আর কোনো কিছুতেই ভাল লাগবে না, সে কাজের জায়গাতে কাজ করতে পারছে না, পড়াশোনায় মন দিতে পারছে না, তার যে ডেইলি লাইফের অ্যাক্টিভিটিস গুলো, তার সারাদিন বাড়ির যে কাজকর্মগুলো, সেগুলোতেও কোনো কিছু মন লাগছে না, তার হোপলেসনেস, হেল্পলেসনেস মনে হবে তাকে। তারপরে হচ্ছে কি তার সুইসাইডাল আইডিয়েশন থাকতে পারে, যারা দীর্ঘদিন ধরে এরকম হচ্ছে কি ডিপ্রেশনের মধ্যে থাকে, তাদের মধ্যে দেখবে সুইসাইডাল টেন্ডেন্সি বেশি। তারা কি চায় যে তাদের মনের মধ্যে থাকছে যে তাদের দ্বারা আর কোনো কিছুই হবে না, তখন তারা কি করছে যে তাদের এরপরে সুইসাইড করে নেওয়াটাই তাদের কাছে একমাত্র অপশন। এরকম সুইসাইডাল আইডিয়েশন কিন্তু আমরা এই যারা ডিপ্রেশনের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যেতে পারে। আর কি দেখতে পারি আমরা? তার যে কাজ করতে মন লাগছে না, খাওয়া দাওয়া খেতে মন, মানে খাবার দাবার খেতে ভাল লাগছে না, লস অফ অ্যাপেটাইট হতে পারে। লস অফ অ্যাপেটাইট মানে কি মনে রাখবে? খাবার দাবার তার কোনো কিছুই খেতে ভালো লাগবে না, খাবার খেতে ভাল লাগছে না, কোনো কিছু কাজ করতে ভাল লাগছে না, নিজেকে পুরোপুরি তার যে পারিপার্শ্বিক পরিবেশ থেকে, আমরা কি বললাম, বন্ধু, তার ফ্যামিলি মেম্বার, তার যারা প্রতিবেশী, তাদের থেকে কি করছে পুরোপুরি ভাবে সে নিজেকে আলাদা করে নিচ্ছে। তো তখন তাকে আমরা কি বলবো? সোশ্যাল আইসোলেশন। সোশ্যালি যদি নিজেকে আলাদা করে নেয়, আইসোলেট করে নেয়, দেখবে যে এই কন্ডিশনটা কি বলছি 2 থেকে 4 সপ্তাহ মিনিমাম হবে, তবেই আমরা তাকে বলবো ডিপ্রেশন। তাহলে যদি কেউ দেখবে যে নিজেকে পুরোপুরি আলাদা করে নিচ্ছে, কারোর সাথে কথা বলছে না, পুরোপুরি একা থাকছে, তখনই তাকে বলি কি আমরা ডিপ্রেশনের সাইন সিমটমস দেখে বুঝতে হবে। তখন তাকে আমরা কি করব? সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে এবং তার ট্রিটমেন্ট করাতে হবে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন কি বলছে, হুইচ অ্যাক্টিভিটি ইজ বেস্ট ফর মেন্টাল রিল্যাক্সেশন। তাহলে মেন্টাল রিল্যাক্সেশন বা মানসিক যেটা আমরা কি বলছি, মাইন্ডটাকে রিফ্রেশ করা, মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য কোন মেথডটা জরুরি? যেগুলো আমরা পড়লাম কি গুড বা হেলদি, যেগুলো আমাদের কোপিং মেকানিজমের মধ্যে ছিল, যোগা করা, মেডিটেশন করা, এগুলো হচ্ছে কি আমাদের মাইন্ডটাকে অনেকটা বেশি পরিমাণে রিল্যাক্স করে, অনেক বেশি পরিমাণে আমরা কি করতে পারছি, কাম করে দেয় মাইন্ডটাকে। তার ফলে কি হয়, কনসেন্ট্রেশন, অ্যাটেনশন কনসেন্ট্রেশন অনেকটা বেশি পরিমাণে বেড়ে যায়। যারা দেখবে সকালবেলায় উঠে মেডিটেশন করো, মিনিমাম বলা হয় যে কমপক্ষে কেউ যদি 30 মিনিটস ডেলি রেগুলার বেসিসে
মেডিটেশন, যোগা, এরকম ডিপ ব্রিদিং এক্সারসাইজ করে, তারা হচ্ছে কি পড়াশোনার ক্ষেত্রে বলো সমস্ত কিছুতে অনেক বেশি মনোযোগ দিতে পারে, কনসেন্ট্রেশনটা তাদের অনেক বেশি হয়। তারা কি করছে যে 1 ঘন্টা পড়লেও সেটাকে অনেক বেশি টাইম ধরে মেমোরাইজ করে রাখতে পারবে, তাদের মেমোরিটাও অনেকটা বেশি পরিমাণে ইমপ্রুভ হয়। তো তার জন্য সবাই চেষ্টা করবে আজ থেকে, যে যারা ধরো এখন পড়াশোনার মধ্যে আছো, জেন পাসের জন্য 1 মাস পরে পরীক্ষা, অনেক বেশি সারাদিন পড়ছো, স্ট্রেস থাকছো, তার জন্য কি করবে, দেখবে যে অনেক সময় অনেকক্ষণ পড়লে, 4 ঘন্টা 5 ঘন্টা পড়লে কিন্তু কিছু মনে রাখতে পারছো না, মনে হয় যে মাথার মধ্যে একটা চাপ তৈরি হচ্ছে, কিছুই মনে থাকছে না। পড়ছি, অনেকে দেখবে কমেন্টে লেখো যে পড়ছি ম্যাম, সবকিছুই রিভাইজ করছি, কিন্তু তারপরে যখন মক টেস্ট দিতে যাচ্ছি সমস্ত কিছু মনে হচ্ছে ভুলে গেছি, কিছুই মনে পড়ছে না। 2 দিন পরে মনে হচ্ছে যে তার আগে 2 দিন কি পড়েছো আর কিছুই মনে থাকছে না। তো তারা চেষ্টা করবে কি, প্রথম প্রথম একবারে যে 30 মিনিট পারবে না, চেষ্টা করবে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করে করে আস্তে আস্তে যে 30 মিনিট পর্যন্ত সকালবেলায় উঠে আগে রুটিন বানিয়ে নাও যে মেডিটেশন করতে হবে, একটুখানি আমাকে পুরো চোখ বন্ধ করে ধ্যান করতে হবে। এটা কিন্তু তোমাদের দেখবে অনেক বেশি পরিমাণে, আমাকে পরে জানাবে যে এইটা যদি কেউ রেগুলার প্র্যাকটিস করো, দেখবে অনেক বেশি পরিমাণে মাইন্ডটা রিল্যাক্স থাকছে, আরো বেশি পরিমাণে পড়াশোনা করতে পারবে, মানসিক চাপটা অনেক কম থাকবে। আর বাকি এই যে সমস্তগুলো বলছি, ওভার ওয়ার্কিং, ওভার ওয়ার্কিং মানে কি, কেউ কাজ করছে 12 ঘন্টা 14 ঘন্টা, বা 12 ঘন্টা 14 ঘন্টা কেউ পড়াশোনাও করছে, কিন্তু সে মেন্টাল রিল্যাক্সেশন যদি না করে, তাহলে কিন্তু সেটা কি করছে, তার স্ট্রেস তৈরি হচ্ছে। স্লিপ ডিপ্রাইভেশন মানে কি, আমরা জানি যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কমপক্ষে দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন, কিন্তু সেটা যদি কেউ না নেয়, তাহলে তার ক্ষেত্রে এরকম হচ্ছে কি, মাইন্ড রিল্যাক্সেশন হচ্ছে না, তার ফলে তার ক্ষেত্রেও স্ট্রেস দেখা যাবে। অতিরিক্ত ক্যাফিন প্রোডাক্ট, ক্যাফিন বলতে কি বোঝায়, যেগুলো ক্যাফিন থাকে, আমরা কি জানি চা, কফি, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে, তাহলে সেইগুলো যারা হচ্ছে মানে বেশি পরিমাণে দিনে দেখবে কেউ 10 কাপ 12 কাপ চা খায়, তাদের ক্ষেত্রেও কিন্তু যে এগুলো স্ট্রেস ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। চলো পরের কোশ্চেন কি বলছে, ইনসমনিয়া বা অনিদ্রা বলতে আমরা কি বোঝাই। তাহলে অনিদ্রা মানে কি বোঝাচ্ছে, নামটার মধ্যে থেকে পাচ্ছ যে ঘুম হচ্ছে না, কারো ঠিকঠাক ভাবে ঘুম হচ্ছে না, মানে কি আমরা কি বললাম, 7 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রয়োজন। একজন স্বাভাবিক ব্যক্তি যদি ঠিকঠাক ভাবে তার সমস্ত কিছু সারাদিনে কাজকর্ম করে, তাহলে তাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। কিন্তু অনিদ্রা কখন বলবো, যে সে ঘুমাতেই পারছে না, যে রাত্রি 2টো 3টে পর্যন্ত জেগে আছে, তার কিছুতেই ঘুম আসছে না। তাছাড়াও হতে পারে কি, সে কোনোভাবে ঘুমিয়ে গেল 10টা 11টার মধ্যে, কিন্তু হঠাৎ করে তার ঘুম ভেঙে যাচ্ছে, 1টা 2টোর দিকে রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে, দিয়ে আর সে কিছুতেই ঘুমাতে পারছে না, অনেক চেষ্টা করেও কিছুতেই ঘুমাতে পারছে না, তখন তাকে আমরা বলি কি, ইনসমনিয়া, ইনএবিলিটি টু স্লিপ। তাহলে এটাও হচ্ছে কি, এটাও কি 1 দিন 2 দিন না, এটাও হচ্ছে কি পারসিস্টেন্ট যদি হয়। পারসিস্টেন্ট মানে কি, 7 দিন মিনিমাম হচ্ছে কি 1 to 2 উইকস যদি ধরে চলে এরকম, যে সে এরকম কোনো ভাবেই সে ঘুমাতে পারছে না, ঘুম ভেঙে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে, তাহলে তখন আমরা তাকে বলবো কি অনিদ্রা। তো তার জন্য সেক্ষেত্রেও হচ্ছে কি, ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের যেগুলো আমাদের মেডিকেশন, ঘুমের জন্য যে ওষুধগুলো তখন নিতে হয়। তাহলে এটাও কি বলবে যে অনিদ্রা, বেশিরভাগ যে মেন্টাল হেলথ কন্ডিশন গুলো পড়ছো, ডিপ্রেশন, ইনসমনিয়া, অ্যাংজাইটি, এগুলো কোনোদিনই 1 2 দিনের ঘটনা নয়, বা 1 দিন 2 দিন কারোর যদি এরকম সমস্যাগুলো দেখা যায়, তাদেরকে আমরা বলবো না, সমস্তটা মিনিমাম 1 উইক, 1 থেকে 2 উইকস, আবার কিছু কিছু 2 to 4 উইকস যখন হবে, তখনই তাকে আমরা সেই স্পেসিফিক, যে ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা কি বললাম, 2 to 4 উইকস যদি তার ওই সাইন সিমটমস গুলো দেখতে পাই, তাহলেই আমরা তাকে ডিপ্রেশন বলবো। সেম ভাবে দীর্ঘদিন ধরে যদি কারোর এরকম ঘুমের সমস্যা দেখা যায়, তাহলেই আমরা তাকে বলবো কি ইনসমনিয়া। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন কি বলছে, যে গুড মেন্টাল হেলথ হেল্পস এ পারসন টু। একজন কেউ যদি মানসিক ভাবে সুস্থ হয়, মেন্টালি হেলদি পারসন হয়, তাহলে সে কি করতে পারবে। তাহলে কি বললাম, যার কোপিং স্ট্র্যাটেজি যত ভালো, যে যত ভালোভাবে যে স্ট্রেস সিচুয়েশন গুলোকে এফিশিয়েন্ট ওয়েতে, এফেক্টিভ ওয়েতে মানিয়ে নিতে পারে, তাহলে সে হচ্ছে কি মেন্টালি হেলদি। গুড মেন্টাল হেলথ তখনই বলা হবে যখন কি এফেক্টিভ ওয়েতে স্ট্রেসফুল সিচুয়েশনে ভালোভাবে সে মানিয়ে নিতে পারবে, সমস্ত সমস্যাকে কিন্তু সে এড়াতে পারবে না, এটা বলা, যে অ্যাভয়েড করতে পারবে অল প্রবলেমস, প্রবলেমস তো আসবেই, যে কারো ডেইলি দিন দৈনিক জীবনে
অবশ্যই কিছু না কিছু ছোট বড় সমস্যা আসবে। স্ট্রেসফুল সিচুয়েশন সবাইকেই কম বেশি হ্যান্ডেল করতে হয়, তাহলে সমস্যাকে কখনোই এড়ানো যাবে না। সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যাটাকে কে কত ভালোভাবে এফেক্টিভ ওয়েতে সেটাকে মানিয়ে নিতে পারছে, তার যে এফেক্টিভ ওয়েতে সেই স্ট্রেস সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারছে, তাকেই আমরা বলবো কি মেন্টালি হেলথি। ক্লিয়ার? অপশন কি হচ্ছে এ কারেক্ট। নেক্সট বলো, এটা বলো, এটা তোমরা পারবে, এটা অলরেডি আলোচনা করেছি। তাহলে কি হবে স্ট্রেসের কমন সিমটমস? তাহলে কেউ যদি স্ট্রেসফুল সিচুয়েশনে থাকে দীর্ঘদিন, তাহলে আমরা কি বললাম তার ফিজিক্যাল হেলথে যে এফেক্ট হচ্ছে, সব থেকে প্রথম যেটা কমন সিমটম সবার ক্ষেত্রে দেখা যায় যে মাথা ব্যথা। যে মানসিক চাপের মধ্যে আছে সে সবার প্রথম কি বলে যে আমার মাথা ব্যথা করছে, সামনে এই জায়গাটা কপালের এই জায়গাটা খুব মাথা ধরে আছে, পুরো মনে হচ্ছে যে কিছু একটা মাথার উপর চেপে আছে, ভার, মাথা ভার লাগছে, কোনো কিছু সে কাজ করতে পারছে না, কোনো কিছুতে মনোযোগ দিতে পারছে না। তাহলে সবার প্রথম সিমটমস হচ্ছে কি হেডেক, তার সাথে সাথে কি বললাম ক্লান্তি ভাব, যেটা হচ্ছে কি আমরা ফ্যাটিক। তার সাথে সাথে তো আছেই, আরো পরে পরে আস্তে আস্তে যে সিমটমস গুলো আসবে কি হার্ট রেটটা ইনক্রিজ হবে, এখানে স্লো বলেছে, স্লো হবে না, হার্ট রেট ইনক্রিজ হবে, বুক ধড়ফড়ানি যেটাকে আমরা বলি কি বুকের মধ্যে চাপ ভাব একটা লাগছে, প্যালপিটেশন, এই সমস্ত সিমটমস গুলো দেখা যাবে। কিন্তু সবার প্রথম কি সাধারণ লক্ষণের ক্ষেত্রে কি কি বলবো আমরা হেডেক বলবো, আর ফ্যাটিক যেটাকে আমরা বললাম কি ক্লান্তি ভাব, এই দুটো সবার ক্ষেত্রে কমন ফিচার্স আমরা দেখতে পাবো। চলো পরের কোশ্চেন কি বলছে বলো, এটার কোশ্চেন কি হবে, অ্যান্সার কি হবে? ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আমরা কি বোঝাচ্ছি? ইমোশনাল ইন্টেলিজেন্স মিনস, তাহলে একটা আমরা পড়েছিলাম কি আইকিউ, অনেকে টার্মটা শুনে থাকবে। তাহলে আইকিউ তে কি দেখা হয় যে সে কতটা ইন্টেলিজেন্ট, সে পড়াশোনার দিক থেকে তার সমস্ত কিছুতে দেখা হয় যে সে কতটা ইন্টেলিজেন্ট, সেটা দেখা হয় কি ইন্টেলিজেন্স কোশেন্টের মাধ্যমে। আর ইমোশনাল ইন্টেলিজেন্স কিসের মাধ্যমে দেখা হয়? ইমোশনাল ইন্টেলিজেন্স যে টার্মটাকে বলা হয় ইকিউ। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্ট তখনই বলা হবে কখন, যখন হচ্ছে কি একজন ব্যক্তি তার যে অপরজনের আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সপ্রেশন, মানে কি বলা যাচ্ছে যে তুমি ধরো তোমার বন্ধু বা তোমার ফ্যামিলি মেম্বার্স একজন, তার যে সিচুয়েশনটাতে তাকে কতটা ভালোভাবে বুঝতে পারছো, তার যে ইমোশনটাকে কতটা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারছো। মানে কি একজন খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আছে, সে হচ্ছে কি যে ধরো তুমি, তোমার কোনো হতে পারে, তোমার ছোট বোন ভাই হতে পারে, বা তোমার বড় দিদি দাদা যে কেউ হতে পারে, ফ্যামিলি মেম্বার্স দীর্ঘদিন ধরে কোনো একটা সমস্যার মধ্যে ভুগছে, তার যে ইমোশনাল সিচুয়েশনটা, তার যে ইমোশনাল স্টেটটা তুমি কতটা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারছো, তাকে বলছি কি আর কি যে ম্যানেজিং ইমোশন, অন্য অপর ব্যক্তির ইমোশনটাকে বোঝা, তার সাথে সাথে আমি নিজে কতটা ভালোভাবে আমার যে ফিলিংসটাকে এক্সপ্রেস করছি, কতটা ভালোভাবে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছি, সেটাকেই বলা হচ্ছে কি ইমোশনাল ইন্টেলিজেন্স। মানে আন্ডারস্ট্যান্ড করব কাকে, অপর ব্যক্তির আবেগকে আমরা আন্ডারস্ট্যান্ড করব, আর নিজের যেটা সেই আবেগটাকে আন্ডারস্ট্যান্ড করার পরে কি করতে হবে সেই অনুযায়ী তো আমরা বিহেভিয়ার করব, সেই অনুযায়ী আমাদের যেটা ফিলিং সেটা এক্সপ্রেস করব। তাহলে সব সিচুয়েশনে তো আমরা সমানভাবে বিহেভ করতে পারি না। তাহলে একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট যে, সে বুঝে শুনে সেই সিচুয়েশন অনুযায়ী কি করবে, সে তার যে আবেগটাকে কন্ট্রোল করতে পারবে এবং সেই সিচুয়েশন অনুযায়ী সে বিহেভ করবে, তাকেই বলা হচ্ছে কি ইমোশনাল ইন্টেলিজেন্স। ক্লিয়ার? ইমোশনাল ইন্টেলিজেন্সে দুটো টার্ম মনে রাখবে, অপর ব্যক্তির আবেগটাকে বোঝা আর নিজের আবেগটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন, যে হুইচ ডিসঅর্ডার ইনভলভস দ্য রিপিটেটিভ আনওয়ান্টেড থটস। তাহলে রিপিটেটিভ আনওয়ান্টেড থটস মানে কি, অনেকের ক্ষেত্রে দেখবে যে কমন একটা হ্যাবিটস থাকে, হ্যাবিটস থাকে মানে কি হ্যাবিচুয়াল হতে পারে, যে বারবার সে হচ্ছে কি হাত ধোয়া কারোর থাকতে পারে, বা কোনো জায়গায় একটা জিনিস রেখে সে বারবার চেক করবে যে আদৌ ওই জিনিসটা ওই জায়গায় আছে কিনা, এই ধরনের যেগুলো। বা অনেকের ক্ষেত্রে দেখবে যে বাড়িতে লক লাগিয়ে গেছে, তালা চাবি লাগিয়ে গেছে, অনেক দূর চলে গেছে, 1 কিলোমিটার চলে যাওয়ার পর আবার সে ঘুরে আসবে চেক করার জন্য যে সে তালা লাগিয়ে গেছে। এরকম আনওয়ান্টেড থট অনেকের ক্ষেত্রে, যদি এটা দীর্ঘদিন যদি না হয়, কম সময়ের জন্য কারোর হ্যাবিট হতে পারে বা সাময়িক একটা মানসিক চাপের জন্য হতে পারে, কিন্তু সেটা যখনই আমরা মেন্টাল ডিসঅর্ডার বলবো তাকে বলছি কি ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার।
মানে কি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার তখনই বলবো এই ধরনের যে রিপিটেটিভ থটস গুলো মোর দ্যান 2 উইকস ধরে পারসিস্টেন্ট তার দেখতে পাচ্ছি আমরা, যে তার এই যে বারবার হাত ধোয়া, তার মনের মধ্যে মাথার মধ্যে কি কাজ করছে, তার মাথার মধ্যে থটস আসছে যে যে তার হাতের মধ্যে কিছু লেগে আছে, তার হাতের মধ্যে ইনফেকশন জার্মস আছে, তার জন্য সে কি করবে বারবার গিয়ে হাত ধুচ্ছে। তারপরে দেখবে অনেকের ক্ষেত্রে যে পারফেকশনিস্ট, যে কেউ একটা আর্টিস্ট, সে হচ্ছে কি বারবার তার একটা ছবি কোনো আঁকছে, বারবার মুছে দিচ্ছে, যতক্ষণ না তার মনে হচ্ছে যে একদম পারফেক্ট হচ্ছে, বারবার সে একই কাজটা রিপিটেটিভ ওয়েতে করে যাচ্ছে। এই জিনিসটা যদি কারোর ক্ষেত্রে সাময়িক মানসিক চাপের জন্য হতে পারে, একদিন দুদিন এক সপ্তাহ হতে পারে, কিন্তু যখনই বললাম কি এটা দীর্ঘদিন ধরে কন্টিনিউ এরকম চলতে থাকবে, তখন সেটা একটা মেন্টাল হেলথ কন্ডিশন, তাকে আমরা বলবো কি ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ক্লিয়ার? নেক্সট কি বলছে মেডিটেশন হেল্পস ইন, তাহলে মেডিটেশন আমরা পড়লাম কি এটা হেলদি কোপিং মেকানিজম। হেলদি কোপিং মেকানিজমস আমাদের কি করবে, মাইন্ডটাকে রিল্যাক্স করতে হেল্প করে, কামনেস বা যেটা আমাদের কি বলছি মানসিক স্বাস্থ্যটাকে, মানসিক শান্তিটাকে বাড়াচ্ছে। তার সাথে সাথে কি বললাম মনোযোগ বাড়াতে হেল্প করে। যত বেশি মেডিটেশন কেউ যদি রেগুলার করে, তার দেখবে কনসেন্ট্রেশন পাওয়ার, তার হচ্ছে কি অ্যাটেনশন পাওয়ার, কোনো কিছুতে মনোসংযোগ করার ক্ষমতা অনেক বেশি হয়। তার জন্য সবাই আজকে কমেন্ট সেকশনে লেখো তো, আজকের পর থেকে সবাই চেষ্টা করবে মিনিমাম সকালে উঠে 10 মিনিট, আজকাল থেকে ক্লাসটা হওয়ার পর থেকে চেষ্টা করবে, আমাকে কমেন্ট সেকশনে লিখবে যে ডেলি প্র্যাকটিস করবে। মেডিটেশন কিন্তু অনেক হেল্পফুল, রেগুলার প্র্যাকটিস করার পরে নিজেরাই রেজাল্টটা দেখতে পারবে যে কতটা ভালো কনসেন্ট্রেট করতে পারছো পড়াশোনাতে, তার সাথে সাথে মাইন্ডটা অনেক বেশি স্ট্রেসটাকে হ্যান্ডেল করতে পারবে। চলো পরের কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সাইন অফ পুয়ার মেন্টাল হেলথ, মানে আলটিমেটলি আমাদের কি বলতে চাইছে যে কোনটা গুড মেন্টাল হেলথের সাইন। পুয়ার মেন্টাল হেলথের সাইন নয়, মানে বোঝাতে চাইছে কি কোনটা গুড মেন্টাল হেলথের সাইন। তাহলে গুড মেন্টাল হেলথের সাইন কি হবে, এগুলো কোনোটাই হবে না। সামাজিক বিচ্ছিন্নতা, দীর্ঘস্থায়ী উদ্বেগ বা পারসিস্টেন্ট অ্যাংজাইটি, মুড চেঞ্জেস, এই সমস্তগুলোই হচ্ছে কি পুয়ার মেন্টাল হেলথ। কেউ যদি মানসিক স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে কি বললাম ডিপ্রেশন, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি সামাজিক বিচ্ছিন্নতা দেখতে পাচ্ছি, অ্যাংজাইটির ক্ষেত্রে পারসিস্টেন্ট অ্যাংজাইটি থাকবে, আর কি হচ্ছে মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে এরকম মেজাজ পরিবর্তন থাকবে, খিটখিটে হয়ে যায়, সেই সমস্তগুলো পুরোটাই পুয়ার মেন্টাল হেলথকে ইন্ডিকেট করে। গুড মেন্টাল হেলথ মানে হচ্ছে কি পজিটিভ সেলফ এস্টিম, মানে সবসময় একটা ইতিবাচক মনোভাব থাকবে, যে যাই সিচুয়েশন হয়ে যায়, ক্রিটিক্যাল একটা কন্ডিশন আসুক, তার মধ্যে একটা পজিটিভ সেলফ এস্টিম থাকবে, মানে কি সে সবসময় পজিটিভ ওয়েতে সমস্ত জিনিসটাকে দেখবে, যে যাই সিচুয়েশন আসুক না কেন সে চাইবে ওই সিচুয়েশনটাকে আস্তে আস্তে হ্যান্ডেল করে নেওয়ার। তাহলে পজিটিভ সেলফ এস্টিম যাদের মধ্যে থাকবে, তারা কি করতে পারে যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে মানিয়ে নিতে পারে। আর স্ট্রেসফুল সিচুয়েশনে মানিয়ে নেওয়া মানে কি, সেটা কাকে ইন্ডিকেট করে, গুড মেন্টাল হেলথকে। তাহলে পজিটিভ ওয়েতে যে সবসময় নেতিবাচক প্রভাব ফেলে, যেগুলো হচ্ছে নেগেটিভ থটস যদি না থাকে, সবসময় সে চায় যে কারোর পরীক্ষা সামনে চলে এসছে, এই যে তোমাদের হঠাৎ করে হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা অ্যাড করে দিল, সবার মধ্যে একটা স্ট্রেস কাজ করছে, কিন্তু যাদের মধ্যে পজিটিভ সেলফ এস্টিম আছে তারা কি করছে, যে না আমার মধ্যে আমার কাছে তো 1 মাস সময় আছে, যতটা আমি বেশি পরিমাণে পারবো এই এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে পড়ে নিয়ে এই টপিক গুলোকে ক্লিয়ার করে নিই, আমি এক্সামে মোটামুটি ঠিকঠাক অ্যান্সার করে আসতে পারবো। যাদের মধ্যে পজিটিভ সেলফ এস্টিম থাকবে তারা হচ্ছে কি ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারছে, কিন্তু যাদের মধ্যে পজিটিভ সেলফ এস্টিম নেই তারা কি ভাবছে, যে না এতদিন পরে একটা এই পরীক্ষার 1 মাস বাকি আছে, এখন একটা নতুন সাবজেক্ট অ্যাড করে দিয়েছে, আমি কিছুতেই পারবো না, পরীক্ষায় আমি ফেল করে যাব, কোনোভাবে আমি হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা অ্যাটেন্ড করে আসতে পারবো না। তাহলে তাদের মধ্যে কি কাজ করছে, স্ট্রেস কাজ করবে, তখন সেটা কি ইন্ডিকেট করছে, পুয়ার মেন্টাল হেলথকে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন কি বলছে, ফোবিয়া। তাহলে ফোবিয়া মানে হচ্ছে কি, ফোবিয়া মানে দেখবে যাদের অযৌক্তিক কোনো কারণে মানে যেটাকে আমরা বলছি কি ইররেশনাল ফিয়ার, মানে অস্বাভাবিক সে ভয় পাচ্ছে কোনো সিচুয়েশনে, হতে পারে কোনো কিছু বস্তু দেখে, কারোর হচ্ছে কি জলে ফোবিয়া থাকে, কারোর হচ্ছে কি অনেক উচ্চতায় যদি যায়, পাহাড়ের ওপরে যদি যায়, বা হচ্ছে কি একটা 10 তলা 12 তলা বিল্ডিং এর ছাদে যদি দাঁড়িয়ে থাকে, তার মধ্যে এক্সেসিভ ফিয়ার কাজ করবে, সেটাকে আমরা বলছি কি ইররেশনাল ফিয়ার বা এক্সেসিভ ফিয়ার, তাকে বলা হয় কি ফোবিয়া।
এই ফোবিয়ার আবার অনেক টাইপস আছে। কমন যেগুলো মনে রাখবে কি, ওয়াটার, যেটাকে আমরা বলি কি হাইড্রোফোবিয়া। মানে কি, কেউ কেউ দেখবে যে সুইমিং পুলে বলো, নদীতে বলো, সমুদ্রে বলো, যে জলে কেউ নামতে খুব ভয় পায়, তাকে যতই তুমি জোর করো সে কিছুতেই ওই জলের মধ্যে নামতেই পারবে না। যাদের মধ্যে ফোবিয়া থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের যে এক্সেসিভ ফিয়ার কাজ করে, ওয়াটার বলো বা হাইটের জন্য কি বললাম, অধিক উচ্চতায় গেলে তাদের মধ্যে এরকম কাজ করে ফোবিয়া, সেটাকে আমরা বলি কি অ্যাক্রোফোবিয়া। এরকম কিছু কমন টার্ম গুলো, জেনারেল যেগুলো আমরা ফোবিয়ার ক্ষেত্রে দেখি, এগুলো একটুখানি মনে রাখবে। ওয়াটার, হাইট বললাম, তার সাথে সাথে স্পেসিফিক কিছু অ্যানিমেলে হতে পারে। অনেকে দেখবে টিকটিকি, আরশোলা, এরকম স্পেসিফিক কিছু অ্যানিমেলে খুব বেশি ভয় পায়, তাদেরকে কি বলা হয়, জু ফোবিয়া। তারপরে আর কি হতে পারে, যে কারোর ক্লোজড স্পেসে হতে পারে, মানে একটা বদ্ধ জায়গায় একা কাউকে যদি রেখে দাও, বা লিফটের মধ্যে হঠাৎ করে লিফট বন্ধ হয়ে গেল, একা যে আছে তার মধ্যে যদি এই ফোবিয়া থেকে থাকে, তাহলে সে ওখানে পুরো প্যালপিটেশন হয়ে এমনকি হার্ট অ্যাটাক হয়ে ওখানে মারাও যেতে পারে। তাহলে সেই ক্লোজ স্পেসেসে বা ক্লোজড এরিয়াতে সেটাকে কি বলা হয়, ক্লস্ট্রোফোবিয়া। তাহলে এই সিচুয়েশন গুলো যাদের ফোবিয়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সেসিভ হয়, যে পুরোপুরি একদম কি হতে পারে, প্যালপিটেশন হবে, হার্ট রেট বেড়ে যাবে, পুরো একদম ঘেমে যাচ্ছে, এত ভয় কাজ করছে তার মধ্যে, এমনকি হার্ট অ্যাটাক হয়ে ইমিডিয়েট মারাও যেতে পারে সিভিয়ার কন্ডিশন। সিভিয়ার কন্ডিশনে কি বললাম, যদি এক্সেসিভ এরকম ফোবিয়াতে সেই সিচুয়েশনে কেউ যদি তাকে হেল্প না করে, পাশাপাশি কাউকে না পায়, তাহলে ইমিডিয়েট তার হার্ট অ্যাটাক হয়ে সে মারাও যেতে পারে। চলো পরের কোশ্চেন কি বলছে, এটা তো তোমাদের জন্য কোশ্চেন, তোমরাই বলতে পারবে, বলো যে স্টুডেন্ট লাইফে বা স্টুডেন্টদের ক্ষেত্রে স্ট্রেসের অন্যতম প্রধান কারণ কি। তো তোমরা এখন জেনপাস ইউজির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারপরে হচ্ছে কি নার্সিং পড়ো, প্যারামেডিক্যাল পড়ো, যাই পড়ো, সে ডিউটির চাপ, অ্যাসাইনমেন্টের চাপ, পরীক্ষার চাপ, সবকিছু হচ্ছে কি স্ট্রেস লেগেই থাকে, স্ট্রেসের কোনো শেষ নেই। তাহলে সেই স্ট্রেস গুলো হচ্ছে কি স্টুডেন্ট লাইফের যেটা স্ট্রেস, সেটা মেনলি কিসের জন্য, একাডেমিক প্রেসারের জন্য, পড়াশোনার চাপের জন্য। স্টুডেন্টদের মধ্যে দেখবে যারা হচ্ছে কি স্ট্রেসফুল সিচুয়েশনে মানিয়ে নিতে পারে না, যারা নার্সিং এ প্রথম প্রথম আসে, দেখবে ফার্স্ট ইয়ারটা এই স্ট্রেসটাকে অ্যাডাপ্ট করার জন্য, স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য প্রথম প্রথম ফার্স্ট সেমিস্টারটা খুব প্রবলেম হয়, দিয়ে আস্তে আস্তে তারা স্ট্রেস ম্যানেজমেন্ট শিখে যায়। তার জন্য হচ্ছে কি একাডেমিক প্রেসারের জন্য আমাদের যে স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক্স গুলো আমাদের ইউজ করতে হবে, ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। নেক্সট কি বলছে, সুইসাইডাল থটস আর কমনলি অ্যাসোসিয়েটেড উইথ। তাহলে সুইসাইডাল থটস আমরা আগেই বললাম কি, যখন যে মানসিক অবসাদের মধ্যে ভুগছে, মানসিক বিষণ্ণতা বা ডিপ্রেশন, তার ক্ষেত্রেই মনে হবে কি যে তার আর কোনো দিকে বেঁচে থাকার কোনো উপায় নেই, সে আর কোনো দিকে তার রাস্তা খোলা নেই, এর চেয়ে তার মরে যাওয়াই ভালো। সে হচ্ছে যে কোনো ভাবে চেষ্টা করবে সুইসাইড করে নেওয়ার, আত্মঘাতী করার। সে হতে পারে গলায় দড়ি নিতে পারে, বিষ খেতে পারে, যে কোনো উপায় সে চেষ্টা করবে কি তার যে লাইফটাকে শেষ করে দেওয়ার। মানে সুইসাইডাল থটস কিসের সাথে রিলেটেড, সবসময় মনে রাখবে ডিপ্রেশনের সাথে রিলেটেড। দীর্ঘদিন ধরে কেউ যদি মানসিক অবসাদে ভোগে, তার ক্ষেত্রে সুইসাইডাল থটসটা ভেরি কমন। চলো কি বলছে, যে দ্য এবিলিটি টু রিকভার, এই কোয়েশ্চেনটা স্টার্ট দিয়ে রাখো, দ্য এবিলিটি টু রিকভার ফ্রম ডিফিকাল্টিস। তাহলে একটা আমরা বললাম কি স্ট্রেসফুল সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করছে, সেই যে ক্ষমতাটাকে কি বলা হয়, একটা স্পেসিফিক টার্ম ইউজ করা হচ্ছে, সেই টার্মটাকে কি বলা হয় বলতো, আমরা নর্মালি কি বলি, টলারেন্স। কারোর কোনো কিছু সিচুয়েশনে ক্ষমতার মানে সেটার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাটাকে, সহ্য শক্তিটাকে আমরা বলি কি টলারেন্স। সেম ভাবে মানসিক কোনো এই যে টার্মটাকে, স্পেসিফিক টার্মটাকে, যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন থেকে রিকভার করে আসার এবিলিটিটা, যে মানসিক সক্ষমতাটা কঠিন কোনো একটা পরিস্থিতির থেকে, তাকে বলা হয় কি রেজিলিয়েন্স বা মানসিক সহনশীলতা। মানে একজন ব্যক্তির যা রেজিলিয়েন্স পাওয়ার যত বেশি, তার কি হচ্ছে এরকম কঠিন পরিস্থিতি থেকে আরো ফিরে নর্মাল লাইফে, নর্মাল সিচুয়েশনে ফিরে আসার এবিলিটিটা তত বেশি হবে। তাহলে এই যে যারা যত বেশি হেলদি কোপিং মেকানিজম ইউটিলাইজ করবে, তারা আলটিমেটলি কি করে, তাদের রেজিলিয়েন্স পাওয়ারটাকে ইনক্রিজ করে। তাহলে আস্তে আস্তে দেখবে যারা স্ট্রেস সিচুয়েশনে মানিয়ে নিতে পারে, একটা টাইমের পরে কি বলা হয় যে ম্যাচুরিটি চলে এসছে, তার যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশন সে মানিয়ে নিতে পারে। আলটিমেটলি তার কি হয়েছে, তার মধ্যে রেজিলিয়েন্স পাওয়ারটা অনেক বেশি ইনক্রিজ করেছে, তার জন্যই হচ্ছে কি সে যে কোনো কঠিন পরিস্থিতির থেকে ঠিক আবার সে
নর্মাল লাইফে ফিরে আসতে পারবে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন কি বলছে, হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর মেনটেনিং মেন্টাল হেলথ। তাহলে মেন্টাল হেলথ ঠিকঠাক ভাবে মেনটেন করার জন্য কি জরুরি, কি জরুরি? তাহলে মেন্টাল হেলথকে ঠিকঠাক ভাবে বজায় রাখার জন্য কি জরুরি? কি মনে হচ্ছে কি হবে? পর্যাপ্ত ঘুম প্রয়োজন। পর্যাপ্ত ঘুম মানে কত বললাম? 7 থেকে 8 ঘন্টা ঘুম। মনে রাখবে, পর্যাপ্ত ঘুম হলেই এটা হচ্ছে কি আমাদের মেন্টাল হেলথটাকে অনেকটা পরিমাণে মেনটেন করে। অনেকে সারাদিন অনেক স্ট্রেসফুল লাইফের মধ্যে কাটালো, রাত্রিবেলা মিনিমাম যদি 7 থেকে 8 ঘন্টা যদি সে ঠিকঠাক ভাবে না ঘুমাতে পারে, তার পরের দিনেও সে ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে না। তার পরের দিনেও তার কি হচ্ছে, স্ট্রেসটা আরো বেশি পরিমাণে ইমপ্রুভ করবে। তার জন্য অ্যাডিকুয়েট স্লিপ সবার জন্য খুবই একটা জরুরি। চলো পরের কোশ্চেন কি বলছে, হ্যালুসিনেশন। আরেকটা টার্ম পড়ে থাকবে কি, ইলিউশন। ইলিউশন আর একটা হচ্ছে হ্যালুসিনেশন। তাহলে ইলিউশন মানে কি, অবজেক্টটা প্রেজেন্ট আছে, অবজেক্ট প্রেজেন্ট আছে কিন্তু মিস পারসেপশন করবে, মানে ভুল বুঝবে। একজন ব্যক্তি ধরলাম হচ্ছে কি, এটা কিন্তু মানসিক কন্ডিশন না, ইলিউশন একদম স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রেও দেখা যেতে পারে। মানে একটা অন্ধকার, একটা কম আলোর জায়গায় আছে, মনে হলো দূরে একটা দড়ি পড়ে আছে, কারণ মনে হতেই পারে যে ওটা সাপ, দূর থেকে দেখে মনে হচ্ছে যে সাপ। এটা কিন্তু যে সাধারণ ব্যক্তির ক্ষেত্রেও দেখা যেতে পারে, এটা মনে রাখবে। ইলিউশন কিন্তু কোনো মেন্টাল কন্ডিশন না, অবজেক্টটা প্রেজেন্ট আছে কিন্তু সে সেটাকে ভুল ভাবে মিস ইন্টারপ্রিটেশন করছে বা মিস পারসেপশন করছে বলতে পারি আমরা। দূরে একটা অন্ধকার বা ঠিকঠাক মতো জায়গায় লাইট নেই, একজন কোনো একটা দড়ি পড়ে আছে, মনে হলে যে তার ওখানে সাপ আছে, সেটা তো সেটা হচ্ছে কি অবজেক্ট প্রেজেন্ট আছে কিন্তু সে ভুলভাবে সেটাকে ইন্টারপ্রিট করছে, সেটাকে বলছে ইলিউশন। কিন্তু হ্যালুসিনেশন পুরোপুরি একটা মেন্টাল হেলথ কন্ডিশন, যেখানে কি মনে রাখবে, কোনো কিছু অবজেক্ট বা স্টিমুলাস প্রেজেন্ট নেই, স্টিমুলাস প্রেজেন্ট নেই, কিন্তু সে কি করবে, সেই ব্যক্তিটা সেই পারসেপশন করবে, তার মনে হবে যে না সেখানে কিছু আছে। মানে আদতেও সেখানে কোনো একজন ব্যক্তি নেই, কিন্তু যার হ্যালুসিনেশন হচ্ছে সে মনে করবে যে না তার চোখের সামনে একজন দাঁড়িয়ে আছে। অনেকে দেখবে মনে হয় না, বলে যে আমার চোখের সামনে ঠাকুর দাঁড়িয়ে আছে, বা অনেকে বলে যে আমি কারোর হচ্ছে যে আওয়াজ শুনতে পাচ্ছি। এই সমস্ত গুলোই কিন্তু হচ্ছে হ্যালুসিনেশন, এগুলো মেন্টাল হেলথ কন্ডিশন। বর্তমানে কোনো অবজেক্ট বা স্টিমুলাস নেই, কিন্তু সেটাকে সে যে ব্যক্তি যার হ্যালুসিনেশন হচ্ছে, সে কি করবে, সেই স্টিমুলাসটাকে পারসিভ করতে পারছে। হতে পারে সেটা কোনো কিছু আওয়াজ শুনতে পাচ্ছে, বা সামনে থেকে কোনো বস্তুকে বা কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছে। এই সমস্ত গুলোই হচ্ছে কি ফলস সেন্সারি পারসেপশন, মিথ্যা অনুভূতি বা মিথ্যা উপলব্ধি, যেটাকে আমরা বলছি কি ফলস সেন্সারি পারসেপশন। তাহলে অবজেক্ট না থাকা সত্ত্বেও সে পারসিভ করছে, তার মানে কি সেটা তার ভুল পারসেপশন। ক্লিয়ার? নেক্সট কি বলছে, হুইচ ডিসঅর্ডার ইজ ক্যারেক্টারাইজড বাই এক্সট্রিম মুড চেঞ্জেস। তাহলে এক্সট্রিম মুড চেঞ্জেস মানে কি, হঠাৎ করে মুড চেঞ্জেস এর দুটো দিক এরকম যদি আমরা বলি, এই রকম ভাবে ডিনোট করা হয়। এখানটা যদি সে ম্যানিক স্টেটে থাকে, দুটো কন্ডিশন, মুড চেঞ্জেস বা বাইপোলার ডিসঅর্ডার যেটাকে বলা হয়, একটা ম্যানিক স্টেট, একটা হচ্ছে ডিপ্রেশন। মানে যাদের এরকম মুড ডিসঅর্ডার থাকবে তাদের হয় এইরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ তারা খুব এক্সাইটেড আছে, মানে একদম যে সমস্ত কিছু কাজ করছে, ওভার এক্সাইটেড থাকছে, খুবই একদম যে সে বসে থাকতে পারছে না, একদম রেস্টলেস থাকবে, মানে সব সময় ছোটা দৌড়া করছে, কিছু না কিছু করছে, একদম হাইপার এক্সাইটমেন্ট স্টেটে থাকবে। সেটাকে আমরা বলছি কি ম্যানিয়া বা ম্যানিক স্টেটে। আবার তার 1-2 সপ্তাহ পর বা 1 মাস 2 মাস পরে কি থাকছে, তা একদম পুরোপুরি ভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, কোনো কিছু করছে না একদমই, সে হচ্ছে কি মানসিক ভাবে বিষণ্ণ হয়ে পড়ছে। তাহলে যাদের ক্ষেত্রে এরকম দুটো কন্ডিশনই থাকবে, মানে হঠাৎ হঠাৎ করে তার মধ্যে এক্সাইটমেন্ট থাকবে, আবার কিছু সময় সে হচ্ছে কি এরকম অবসাদে ভুগছে, তাদেরকে কি বলা হয়, বাইপোলার ডিসঅর্ডার। এটা হচ্ছে কি একটা মুড চেঞ্জেস। তাহলে যেখানেই বলবে এক্সেসিভ মুড চেঞ্জেস হচ্ছে, এক্সট্রিম মানে একদম হাইপার এক্সাইটমেন্ট স্টেটে চলে যাচ্ছে, আবার সেখান থেকে একদম পুরোপুরি ডিপ্রেশনে চলে যাচ্ছে, তাকে আমরা কি বলবো, বাইপোলার ডিসঅর্ডার। ক্লিয়ার? চলো তারপরে কি বলছে, মেন্টালি হেলদি ইন্ডিভিজুয়াল ইউজুয়ালি, একজন মানসিকভাবে সুস্থ ব্যক্তি সাধারণভাবে কি করবে, মানসিকভাবে সুস্থ ব্যক্তি আমরা কি বললাম,
সমাজে সবার সাথে ঠিকঠাক ভাবে মানিয়ে নিতে পারবে। তাহলে সমাজে সবার সাথে মানিয়ে নেওয়া মানে কি, যে একটা হেলদি রিলেশনশিপ মেনটেন করতে পারবে, হেলদি সোশ্যাল রিলেশনশিপ মেনটেন করতে পারবে, তখনই আমরা তাকে বলবো কি সুস্থ স্বাভাবিক ভাবে তার পরিবারের সকলের সাথে, তার নেবার্স যারা আছে তাদের সাথে, ফ্রেন্ডস এর সাথে, ফ্রেন্ড গ্রুপস এর সাথে, তাদের সাথে ঠিকঠাক ভাবে রিলেশনশিপ মেনটেন করতে পারছে, তখনই তাকে আমরা বলবো কি মেন্টালি হেলদি। চলো পরের কোশ্চেন কি বলছে, যে হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি ইজ লিঙ্কড উইথ ডিপ্রেশন। এটা মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা মনে রাখবে কি হবে, ভিটামিন ডি হবে। তাহলে যাদের বডিতে ভিটামিন ডি পরিমাণটা লো, অনেক বেশি কম, তাদের ক্ষেত্রে ডিপ্রেশনে হওয়ার চান্স অনেক বেশি থাকে। ভিটামিন ডিটা একটা গুরুত্বপূর্ণ আমাদের বডিতে ভিটামিন যেটা কাজ করছে। ভিটামিন ডি যখনই লেভেল কমে যাবে, সেটার থেকে মানসিক অবসাদ হওয়ার পরিমাণটা মানে রিস্কটা অনেক বেশি বেড়ে যেতে পারে। তার মানে এই না যে সবসময় ভিটামিন ডি কম থাকলেই ডিপ্রেশন হবে, কিন্তু রিস্কটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় কখন, ভিটামিন ডি লেভেলটা যদি কম থাকে। চলো পরের কোয়েশ্চেন কি বলছে, যে প্যানিক অ্যাটাক কমনলি ইনক্লুডস। তাহলে প্যানিক অ্যাটাক অনেকেই শুনে থাকবে, যে কেউ হঠাৎ করে প্যানিক অ্যাটাক করছে, মানে কি অত্যধিক ভয় পাচ্ছে কোনো একটা সিচুয়েশন থেকে হতে পারে। তার ক্ষেত্রে কি দেখা যাবে, যে প্যালপিটেশন হবে, বুক ধড়ফড়ানি যেটাকে আমরা বলছি, হৃদস্পন্দন বেড়ে যাবে, হার্ট রেট ইনক্রিজ হবে, এবং এক্সেসিভ সে ভয় পাচ্ছে। তাহলে প্যানিক অ্যাটাক কারো কোনো হচ্ছে কি কোনো, এই যে যাদের ক্ষেত্রে বললাম যে বিভিন্ন ধরনের, কেউ পরীক্ষাতে ভয় পেতে পারে, কেউ কোনো একটা সিচুয়েশনকে ফেস করার জন্য, মানে কোনো একটা কারোর ক্ষেত্রে প্যানিক অ্যাটাক থাকে, এরকম হচ্ছে যে সোসাইটিতে কারো চারপাশে যখন দেখে যে একটা, তাকে অনেক, তার সামনে অনেকজন আছে, কোনো একটা পাবলিক স্পিচ দিতে হবে, ধরো প্রেজেন্টেশন দিতে হচ্ছে কোনো, যেখানে তোমার সামনে অনেকজন বসে আছে, যাদের সোশ্যাল অ্যাংজাইটি হয়, মানে অনেকজনকে ফেস করতে পারে না, তাদের ক্ষেত্রেও প্যানিক অ্যাটাক হতে পারে। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, হঠাৎ করে এরকম হার্ট রেট বেড়ে যাচ্ছে, প্রচন্ড ঘাম দেবে, প্রচন্ড ভয় পাচ্ছে, সে ওই সিচুয়েশনে থাকতেই পারবে না, ওই জায়গাতে ওই সিচুয়েশনটাতে অ্যাডাপ্ট করতে পারছে না, তাকে বলা হচ্ছে কি প্যানিক অ্যাটাক। মানে কোনো সিচুয়েশন থেকে অতিরিক্ত যে যখন ভয় পাবে, তাকে আমরা বলবো কি প্যানিক অ্যাটাক। এবং তার সাইন সিমটমসে কি পাবো, প্যালপিটেশন পাবো, এক্সেসিভ সে ভয় পাচ্ছে, হার্ট রেট পাবে ইনক্রিজ হবে, তার সাথে সাথে কি বললাম কি অতিরিক্ত ঘাম দিচ্ছে, সোয়েটিং হবে, এই সিমটমস গুলো আমরা প্যানিক অ্যাটাকে পাবো। চলো পরের কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইমপ্রুভস দ্য মেন্টাল ওয়েলবিং। কি করলে আমাদের মেন্টাল ওয়েলবিং কে ইনক্রিজ করবে। মেন্টাল ওয়েলবিং ইনক্রিজ করবে মানে কি, কোনটা হবে মনে হচ্ছে, ধূমপান করলে হবে, না মদ্যপান করলে হবে, না একাকী থাকলে হবে। একাকী কখনোই, একাকিত্বে কোনো মানুষ ভালো থাকতে পারে না। যত ভালো সে আশেপাশে সবার সাথে মিলেমিশে থাকতে পারবে, তত সে মেন্টালি হেলদি থাকতে পারবে। তাহলে কি হতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করলে, ঠিকঠাক খাবার খেলে, মানে তার যদি নিউট্রিশিয়াস ডায়েট নিতে হবে, তার সাথে সাথে ডেলি একটু করে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হচ্ছে, তাহলে কি থাকছে, সে মেন্টালি ওয়েলবিংটাও ভালো থাকছে, তার ফিজিক্যাল হেলথটাও তার সাথে সাথে ভালো থাকছে। চলো তারপরে কি বলছে, স্ট্রেস ম্যানেজমেন্ট ইনক্লুডস। তাহলে স্ট্রেস ম্যানেজমেন্টের মধ্যে কি আসবে, স্ট্রেস ম্যানেজমেন্টের সবার ফার্স্ট স্টেপসই হচ্ছে কি মনে রাখবে, টাইম ম্যানেজমেন্ট। তাহলে স্ট্রেস ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কারণ কি, যদি ঠিকঠাক টাইমে যদি সে কাজটা করে না উঠতে পারে, তখনই কি হয়, যে টাইম তার যদি পেরিয়ে যায়, তো তার মনে হচ্ছে যে আজকের মধ্যে এই চ্যাপ্টার গুলো তাকে পড়ে শেষ করতে হবে, কিন্তু দেখা গেল সারাদিন পেরিয়ে গেল, চ্যাপ্টার গুলো সে পড়ে শেষ করতে পারলো না, তখনই কি হবে, টাইম পেরিয়ে গেলে তার মধ্যে স্ট্রেস হবে, তখনই কি হচ্ছে, স্ট্রেস তৈরি হবে। তাহলে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে গেলে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, মানে ঠিকঠাক টাইমে একটা রুটিন মেনটেন করে কাজ করতে হবে, যাতে ওই টাইম পিরিয়ডের মধ্যে আমাদের যে শিডিউলড অ্যাক্টিভিটিস, যে কাজগুলো আমরা কমপ্লিট করে নিতে পারি, তাহলেই হচ্ছে কি আমরা স্ট্রেস ফিল করব না। তাহলে টাইম ম্যানেজমেন্ট সবার প্রথমে মনে রাখবে, স্ট্রেস ম্যানেজমেন্টের সবার প্রথম এবং একটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট। চলো আমরা আর লাস্ট কয়েকটা কোশ্চেন করে নিই, 30-এর কোশ্চেন পর্যন্ত আজকের ক্লাসে করব। মেন্টাল হেলথ থেকে, এখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আজকের ক্লাসে আলোচনা করছি। সবাই ক্লাসটা খুব মন দিয়ে করো, এবং কোনো জায়গায় ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। হুইচ ইজ দ্য মোস্ট এফেক্টিভ সাপোর্ট ডিউরিং ইমোশনাল ক্রাইসিস। মানে কেউ একটা ডিফিকাল্ট সিচুয়েশনে আছে, ইমোশনাল ক্রাইসিসে আছে, তখন তাকে কিভাবে তুমি হেল্প করতে পারো।
তো একজন ধরো তোমার বন্ধু যে এরকম ইমোশনাল ক্রাইসিস সিচুয়েশনে আছে, তখন তুমি তাকে কিভাবে হেল্প করতে পারো, ইমোশনাল সাপোর্ট প্রোভাইড করতে পারো কিভাবে? সবার প্রথম কি করতে হবে, অ্যাক্টিভ লিসেনিং। মানে নিজের থেকে কথা বললে হবে না, তাকে তার যে সিচুয়েশনটা তাকে বলতে দিতে হবে। অ্যাক্টিভ লিসেনিং মানে নিজে মন দিয়ে শুনতে হবে, আর অপর পাশে যে ক্রাইসিস সিচুয়েশনে আছে তাকে বলতে হবে কি, যে তার পুরো সমস্ত কিছু এক্সপ্রেস করতে, তার যে ফিলিংসটাকে পুরোপুরি যাতে ভেন্টিলেট করতে পারে। দেখবে যখন কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে থাকো, মনে হয় না যে কোনো বন্ধু হতে পারে বা পরিবারে মা বাবা হতে পারে বা কাছের কোনো কাউকে যদি শেয়ার করা হয়, তখন মনে হয় যে ওই মানসিক চাপটা অনেক পরিমাণে কমানো যায়। তাহলে সবার প্রথমে কি করতে হবে, অপর একজন ব্যক্তি যদি ইমোশনাল ক্রাইসিসে থাকে, তাহলে তাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, তার যে সিচুয়েশনটা, তার যে ফিলিংসটাকে তাকে বলার সুযোগ দিতে হবে, আর নিজেকে কি করতে হবে, অ্যাক্টিভ লিসেনিং করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। নেক্সট কি বলছে যে মেন্টাল হাইজিন মেনলি এমস টু, তাহলে মেন্টাল হাইজিন কিসের প্রমোট করবে, মেন্টাল হাইজিন, ফিজিক্যাল হাইজিন মানে আমরা কি জানি আমাদের শারীরিক স্বাস্থ্যের সাথে রিলেটেড, শারীরিক স্বাস্থ্যের বিভিন্ন যে ডিজিজ গুলোকে আমরা যাতে কন্ট্রোল করতে পারি, প্রিভেন্ট করতে পারি, সেম ভাবে মেন্টাল হাইজিন বলতে কি বোঝায়, প্রিভেন্ট দ্য মেন্টাল ইলনেস অ্যান্ড প্রমোট দ্য মেন্টাল ওয়েলবিং। তাহলে মানসিক সুস্থতাকে বৃদ্ধি করছে এবং চেষ্টা করবে কি যে মেন্টাল ইলনেস যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করা, মানে বিভিন্ন যে প্রিভেন্টিভ মেজার্স গুলো নেবে। যেরকম আমরা কি ছিলাম, যে ফিজিক্যাল হেলথের জন্য আমরা বিভিন্ন প্রিভেনশন মেথড গুলো পড়েছিলাম, এক্সারসাইজ করছে, ঠিকঠাক ডায়েট নিচ্ছে, সেম ভাবে মানসিক স্বাস্থ্যটাকেও যাতে, মানসিক রোগ যাতে না হয় সেটাকে প্রতিরোধ করার যে পদ্ধতি, তাকেই আমরা বলছি কি মেন্টাল হাইজিন, তার লক্ষ্য। তাহলে মেন্টাল হাইজিনের মেন এমসি কি হবে, মেন হচ্ছে কি আমাদের যে মেন্টাল ইলনেস কে প্রিভেন্ট করা। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন, এবং আজকের ক্লাসে না আরো কয়েকটা আছে, আর দু তিনটে আছে, চলো করে নি। ইউস্ট্রেস, ইউস্ট্রেস বলতে কি বোঝায়, ইউস্ট্রেস মানে হচ্ছে যেগুলো আমাদের ইতিবাচক স্ট্রেস, ইউস্ট্রেস আরেকটা হয় কি ডিস্ট্রেস, দুটো টার্ম হয়। ইউস্ট্রেস মানে হচ্ছে কি যেগুলো আমাদের পজিটিভ ইতিবাচক স্ট্রেস, মানে পরীক্ষা, আজকে তোমার ধরো কালকে পরীক্ষা আছে, তার আগের দিনে রাত্রে মনে হয় কি যে অনেক বেশি পড়তে পারছি, 10 দিন পরীক্ষা, 10 দিন আগে যতটা পড়তে পারবে, পরীক্ষার আগের দিন রাত্রে মনে হয় না যে একবারে আমি 1 ঘন্টায় দুটো চ্যাপ্টার পড়ে শেষ করে দিতে পারবো। সেটা কিসের জন্য হয়, ইউস্ট্রেসের জন্য। সেটা আমাদের আলটিমেটলি বেনিফিটই করে, পজিটিভ স্ট্রেস, যে সামনেই পরীক্ষা আছে পড়তে হবে, সেটা আমাদের কি করছে, পড়াটা আমাদের বেনিফিটই হচ্ছে। কিন্তু ডিস্ট্রেস হচ্ছে, ডিস্ট্রেস সবসময় মনে রাখবে নেগেটিভ ইম্প্যাক্ট করে, এটা কোনো বেনিফিট হয় না, এটা আমাদের বরঞ্চ মানসিক স্বাস্থ্যকে আরো এফেক্ট করছে, মানসিক বিভিন্ন সমস্যাগুলো দেখা যাবে কোথার থেকে, ডিস্ট্রেস হলে সেখান থেকে আমাদের বিভিন্ন নেগেটিভ ইম্প্যাক্ট হবে। ক্লিয়ার? দু ধরনের মনে রাখবে, ইউস্ট্রেস যেটা আমাদের বেনিফিশিয়াল হচ্ছে, কারণ হচ্ছে কি পরীক্ষার আগের দিনে রাতে যে স্ট্রেসটা হয় সেটা সবসময় মনে রাখবে বেনিফিশিয়াল, সেটা কিন্তু ডিস্ট্রেস না, ডিস্ট্রেস হচ্ছে যে সিচুয়েশন যখন আমাদের নেগেটিভ ওয়েতে আমাদের মেন্টাল হেলথকে ইম্প্যাক্ট করবে। নেক্সট কি বলছে, যে হুইচ অফ দ্য ফলোইং হেল্পস দ্য মেন্টাল মেনটেন দ্য সাইকোলজিক্যাল ওয়েলবিং, সাইকোলজিক্যাল ওয়েলবিং কে মেনটেন করার জন্য কোনটা হেল্প করবে, এটা অলরেডি আমরা পড়েছি, কি হবে, এটা হবে অপশন এ। হেলদি রিলেশনশিপ, সুস্থ সম্পর্ক মেনটেন করলেই এটা হবে অপশন এ হচ্ছে, এটা আগে আমরা একবার মনে হচ্ছে কোশ্চেনটা করলাম। চলো তাহলে আজকের ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন 32 নাম্বার কোশ্চেন কি হবে বলো, ক্রনিক স্ট্রেস। তাহলে ক্রনিক স্ট্রেস সবসময় আমরা বলেছি কি করে, আমাদের ফিজিক্যাল সিমটমস নিয়ে আসে, শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। দীর্ঘদিন ধরে স্ট্রেস হলে, তাহলে দীর্ঘদিন ধরে স্ট্রেস হলে কি হবে, কোনটা হবে, দীর্ঘদিন ধরে স্ট্রেস হলে হেডেক পড়লাম, ফ্যাটিক পড়লাম, তার সাথে সাথে মনে রাখবে কি হাইপার টেনশন হচ্ছে, উচ্চ রক্তচাপ হবে। তাহলে কেউ বলে না যে উচ্চ রক্তচাপের একটা অন্যতম কারণ হচ্ছে দীর্ঘস্থায়ী, কেউ যদি অনেকদিন ধরে অ্যাংজাইটির মধ্যে, স্ট্রেসের মধ্যে থাকে, তাহলে তার রক্তচাপ বৃদ্ধি পায়। তাহলে দীর্ঘস্থায়ী স্ট্রেসের ফলে কি হতে পারে, শারীরিক সমস্যা যেটা হতে পারে কি আমাদের রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, যেটাকে আমরা বলছি কি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। ক্লিয়ার? চলো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ পার্ট থেকে এমসিকিউ আলোচনা করলাম। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। অবশ্যই তোমরা কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাবে, এবং ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে আবার রিভাইজ করবে। এই জায়গাটা মেন্টাল হেলথের টপিকটার থেকে কিন্তু পরীক্ষাতে মাস্ট কোশ্চেন আসবে, স্ট্রেস ম্যানেজমেন্ট কি, সাইকোলজিক্যাল ওয়েলবিং বলতে আমরা কি বোঝাচ্ছি, প্রত্যেকটা জায়গা থেকে আজকের এমসিকিউ গুলো ইনক্লুড করা হয়েছে।
তাই ক্লাসটা মন দিয়ে করো, এবং পরবর্তীতেও আরো যে এমসিকিউ ক্লাসগুলো নেওয়া হবে প্রত্যেকটা করতে থাকো। তোমাদের হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টে ভয় পাওয়ার কোনো কিছু নেই, শুধু যেগুলো পড়ানো হচ্ছে সেগুলোকে ভালোভাবে পড়ো, বারবার রিভাইজ করো, তাহলেই চলবে। চলো, থ্যাংক ইউ সবাইকে। পরের ক্লাসে আবার দেখা হবে, আর অন্য একটা টপিকে আমরা এমসিকিউ আলোচনা করব। সবাই মন দিয়ে পড়তে থাকো।